This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আমরা নজর রাখবো 10টি ব্রেকিং নিউজের দিকে। প্রথমেই আমাদের যেদিকে নজর রাখতেই হবে, তৃণমূলের জন্য বিভেদ বিভাজন বাড়ছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন, হিন্দুদের ধর্মচারণে বাধা দেওয়া হয় বলেও দাবি শুভেন্দু অধিকারী। সাকরাইলের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারী। নজর রাখবো দ্বিতীয় ব্রেকিং এর দিকে। নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন। এর পাশাপাশি তিনি বলছেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারিও দিয়েছেন। নজর রাখবো 3 নম্বর ব্রেকিং নিউজের দিকে। বিজেপির সেমসাইট গোল এসআইআর পাল্টা কুণাল ঘোষ তিনি বলছেন যে মতুয়াদের বিপদে ফেলবে এসআইআর। এবার 4 নম্বর ব্রেকিং এ নজর থাকবে। ঠাকুরবাড়িতে মতুয়া সংগঠনে অবস্থান কাজিয়া, আমারণ অনশনের কর্মসূচি মমতা বালা ঠাকুরের। মমতা বালার বাড়ির সামনে পাল্টা অবস্থান কর্মসূচি শান্তনু ঠাকুর অনুগামীদের। বুধবারে ঠাকুরবাড়িতে দ্বিতীয় মতুয়া সংগঠনে অবস্থান কর্মসূচি। ফের বেলাগাম মালদা তৃণমূল সভাপতি বিজেপি নেতাদের জুতো মারার নিদান আব্দুর রহিম বক্সির। এসআইআর 100% ফর্ম ফিল আপের আশ্বাস শাসক নেতার। নজর রাখবো 6 নম্বর ব্রেকিং নিউজের দিকে। এসআইআর আতঙ্ক ছড়াতে নির্দেশ তৃণমূল নেতার। মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাতে নির্দেশ। কর্মীদের নির্দেশ আইএনটিটিইউসি নেতা তাপস দাশগুপ্ত। পরের ব্রেকিং এ নজর থাকবে সাঁইথিয়ায় 5 বিএলওর বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির। 5 বিএলওর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত অভিযোগ বিজেপি। নজর থাকবে 8 নম্বর ব্রেকিং নিউজের দিকে। এসআইআর আবহে ভবানীপুরে 5 থানার পুনর্বিন্যাসে বিতর্ক। আলিপুর থানার আওতায় ওয়ার্ডগঞ্জের একটি বড় অংশ, পার্কস্ট্রিট থানার আওতায় এলো নিউ মার্কেটের একাংশ। শুধু ভবানীপুরের 5 থানার পুনর্বিন্যাস কেন, প্রশ্ন তুলেছে বিজেপি। নজর থাকবে 9 নম্বর ব্রেকিং এর দিকে। শামশেরগঞ্জে আক্রান্ত পুলিশ, গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। শামশেরগঞ্জে আহত 1 এসআই এবং 2 সিভিক ভলান্টিয়ার। শামশেরগঞ্জে গ্রেফতার 2 পাচারকারী। 10 নম্বর ব্রেকিং এ নজর থাকবে হোবার্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 উইকেটে জয়ী ভারত। টি20 সিরিজে সমতায় ফিরল ভারত। ম্যাচের সেরা ভারতীয় পেসার অর্শদীপ সিং। সাইলেন্ট ট্রিগিং হয়ে চলেছে, ইনভিজিবল। এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে, এটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে। এটা একটা সিম্পল একটা সাইলেন্ট ট্রিগিং বাই দি বিজেপি থ্রু দি ইলেকশন কমিশন। আমরা এই ভারতবর্ষের ভোটার, আমাদের তারা বাদ দেবে, আমরা সিএর মধ্যে ফেলে দেবে, তা বিজেপির লিডারদের গাছে পেটাবো না, তাই কি আর আমরা রসগোল্লা সন্দেশ খাওয়াবো? যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল 10 থেকে 12,000 ভুয়ো রেশন কার্ড বানিয়ে নিয়ে গেছে খালেদ। ব্যবস্থা হবে, কাজ করতে দেওয়া হবে না। যা ইলেকশন কমিশন করেছে ভাগ কেটে আলানোর রাস্তা নেই। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূলের। শুভেন্দু কনফিডেন্ট, তৃণমূলের এবার খেল খতম তিনি মনে করছেন। 50% এসআইআর সফল হলে খেলা নাকি ঘুরে যাবে, মানে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। বিরোধী দলনেতা নিশ্চিত যে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে ক্ষেত্রে যা তৎপরতা দেখাচ্ছে বা দেখিয়েছে তাতে এসআইআর 50% সফল হবেই, এটাতে তিনি কনফিডেন্ট। যা ইলেকশন কমিশন করেছে তাতে ফাঁক কেটে আলানোর রাস্তা নেই। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে। 100% এখানে সাকসেস হবে না, সবাই জানে। বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। আচ্ছা, শুভেন্দুর এই আত্মবিশ্বাসী কি কোথাও বাংলার শাসক শিবিরে একটু হলেও ভয় ধরিয়েছে? না হলে শাসক নেতারা চড়া সুরে ইতিমধ্যেই কেন হুঁশিয়ারি দিতে শুরু করেছেন? কেনই বা তারা এই কথা বলবেন যে এসআইআর নিয়ে আতঙ্ক ছড়াতে হবে? হ্যাঁ, আমরা শুনেছি এমন নিদান তৃণমূল কংগ্রেস নেতা দিচ্ছেন।
বাড়ি বাড়ি গিয়ে এসআইআর আতঙ্ক ছড়াতে নির্দেশ দিয়েছেন আইএনটিটিউসির উত্তর 24 পরগনার জেলা সভাপতি তাপস দাশগুপ্ত। তিনি তার কর্মীদের এমনও নির্দেশ দিয়েছেন যে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখান, এনআরসির ভয় দেখান, একটা ভয়ের আবহ তৈরি করুন, এমনটা অভিযোগ উঠছে। তিনি এটাও বলেছেন যে প্রচার করুন যে এনআরসির মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে বিজেপি পাঠাতে চাইছে সবাইকে। আচ্ছা, এই কাজটা তিনি করলেন কেন? তাহলে কি কোনো না কোনোভাবে প্রচ্ছন্ন একটা ভয় কাজ করছে? এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে কিংবা আইএনটিটিউসি করে প্রত্যেকের সাথে যোগাযোগ করুন, ভোটার লিস্টে নাম কেটে গেলে কিন্তু আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে। সুতরাং ওই জিনিসটা যেন না হয়। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢুকেছে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে, সুতরাং তার বিরুদ্ধে বলছে মহিলাদের ভয় পাইয়ে দেবে। এমনি দেখবে মহিলাদের অপেক্ষা দেবে, মহিলাদের ভয় পাবে। আপনারা মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষ মতো বাড়িতে থাকে না, ওই বলে যাবে ঠিক আছে দেখা যাবে কি হবে বলে বেরিয়ে চলে যাবে। আর বিএলওদের পেছনে লাগতে হবে। নিরপেক্ষ কাজ করার অসুবিধা নেই, যদি নিরপেক্ষ কাজ না করে তাকে কিন্তু কাজ করতে দেওয়া হবে না, এটা পরিষ্কার বলে দেওয়া হবে। শুনলেন আপনারা তিনি কি বলেছেন, তার মুখ থেকেই শুনলেন। এই জায়গা থেকেই আমার প্রশ্নটা, যে আপনাদের প্রশ্ন আমি প্রতিনিধিত্ব করছি, যে তাহলে কি ভয়ে পেয়ে পাল্টা একটা ভয় ধরানোর আবহ তৈরি করতে চাইছেন এই তাপসবাবুর মতন এই তৃণমূল কংগ্রেস নেতারা? ভয়ের ভোটই ইভিএমে কি তারা এক করতে চাইছেন? এই প্রশ্নটা তাদের এহেন আচরণে কিন্তু কোনোভাবেই এড়ানো যাচ্ছে না। ওরা তো চাইছে ভয় দেখায়, যদি একটা মরে যায় আবার নাচবো, আবির খেলবো। হ্যাঁ, ওরা চায় যে বাংলার মানুষ আতঙ্কিত হোক, বাংলার মানুষ মরুক। আর যত মরবে ওরা তত আন্দোলন করবে, তত লোককে দেখাবে, তত ডিজে বাজাবে। তাই তো হচ্ছে। মানুষ এদেরকে বিশ্বাস করবে না, কিন্তু এদের চরিত্রটা সামনে এসে গেছে। আইএনটিটিউসির নেতা, আপনি বলুন তো দেখি, ও কোন কলে কোন কারখানায় কবে কাজ করেছে? এদের ছাত্র নেতা যারা কোনো স্কুলে যায়নি। এই তো হচ্ছে একটা রাজনৈতিক দল। এসআর নিয়ে মানুষ সবটা বোঝে না। এসআর মধ্যে ভালো মন্দ মানুষকে বোঝাতে হবে। এসআর কে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে ধরনের ভোটারের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তার বিরুদ্ধে মোকাবেলা করে, তার বিরুদ্ধে আন্দোলন করে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো সেটাকে আটকানোর চেষ্টা করছে। মানুষের কাছে এইগুলো কিন্তু বলতে হবে। মানুষ যত সচেতন হবে এসআর নিয়ে কিন্তু এই সরকারের এবং এই নির্বাচন কমিশনের কোনো দূরভিসন্ধি কিন্তু সফল হবে না। এসআর কে সামনে রেখে ভোটের ময়দান গরম করা হচ্ছে। এসআর কে সামনে রেখে মানুষকে আতঙ্কিত করো, মানুষকে আতঙ্কিত করে তারপরে তার সহায়ক হয়ে তার রক্ষা করতে হয়, তার কাছে নাটক করো এবং আমার ভোটের ব্যবস্থা নিশ্চিত করো। আব্দুল খালেক মোল্লা, উত্তর 24 পরগনার হাড়োয়ার তৃণমূল কংগ্রেস নেতা, তিনিও হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি নেতাদের গাছে বেঁধে পেটান। তিনি এহেন হুঁশিয়ারি দিচ্ছেন, বৈধ ভোটারের নাম বাদ গেলে গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারুন। এটা তৃণমূল কংগ্রেস নেতার নিদান এই বাজারে, মানে এসআইআর এর আবহে। শুনুন তার কথা। এই বাংলার, আমরা এই ভারতবর্ষের ভোটার, আমাদের তারা বাদ দেবে, আমরা সিএর মধ্যে ফেলে দেবে, তা বিজেপির লিডারদের গাছে পেটাবো না, তাই কি আর আমরা রসগোল্লা সন্দেশ খাওয়াবো? আমরা আমাদের ভোটার, বৈধ ভোটারকে যদি বাদ দেয়, আমি আজকেও বললাম বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে, তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো। এটা অধিকার আমাদের, আমাদের বেঁচে থাকার লড়াই। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতীয় হিসাবে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের। যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল 10 থেকে 12,000 ভুয়ো রেশন কার্ড বানিয়ে নিয়ে গেছে এই খালেক মোল্লা। ব্যবস্থা হবে, গাছে উল্টো করে কে কাকে বাঁধাবে, কিভাবে ঝোলাবে, আবার বর্ডার কিভাবে উল্টো করে ফেলা হবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি, সাধারণ মানুষ, হাড়োয়ার মানুষ প্রস্তুত আছে। গ্যাস চেম্বার, এই গ্যাস চেম্বার কথাটা বললে অনেকগুলো প্রেক্ষাপট মাথায় আসে না, অনেকগুলো ছবি পর পর আসতে থাকে। সেরকমই তুলনামূলক দুটো কথা বলবো সচেতন করার জন্যও বলছি। হিটলারের নাৎজি বাহিনী ইহুদিদের হত্যা করে গ্যাস চেম্বারে পাঠিয়েছিল। আপনারা জানেন আউজভিটস, ট্রেবলিঙ্কা, বেলজেক, সোবিবোর, চেলমোনো কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোয় কত লক্ষ লক্ষ ইহুদিকে যে গ্যাস চেম্বারে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, ইতিহাসের বইয়ে সেই হিসেব সঠিকভাবে নেই, সম্ভব না। সেই গ্যাস চেম্বার যে আমরা নিজেরাই বানাচ্ছি,
নিজেদের মৃত্যু পরোয়ানা লিখছি আমরা, সেই বিষয়টা মনে করানোর জন্যই আপনাদের এই বিষয়টা আমি এভাবে শুরু করলাম এবং এই ছবিগুলো দেখালাম, কারণ সচেতন আমাদের হতেই হবে। একদম আমার কথা হেয়ালি হিসেবে দেখবেন না। আমি এই গোটা বিষয়গুলো বললাম দিল্লির ছবিটা দেখে। হ্যাঁ, দিল্লির আকাশে বাতাসে যে খবর, সে খবর আপনারা অনেকেই রাখেন। আমি যদি এক কথায় বলি, ওয়ান লাইনার করি, তাহলে বলতে হবে বাতাসে বিষ। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। ডাক্তারবাবুরা বলছেন বাঁচতে চাইলে এখনই শহর ছাড়ুন, সম্ভব হলে অন্তত কয়েকটা সপ্তাহ দিল্লির বাইরে দূষণহীন কোনো শহরে কাটিয়ে আসুন। এটা চিকিৎসকরা এই মুহূর্তে সতর্ক করে বলছেন। প্রশ্ন হচ্ছে যাবেন কোথায়? কোথায় পালাবেন? বাড়িঘর ছেড়ে পালানো যায় এভাবে এই পরিস্থিতিতে? অফিসপত্তর, কাজকর্ম, রুটি রুজি এগুলো ছেড়ে কোথায় যাবেন? অতএব বিকল্প উপায় ভাবা হয়েছিল আর্টিফিশিয়াল রেন, কৃত্রিম বৃষ্টি, যে বৃষ্টিতে দূষণ ধুয়ে যাবে। কয়েক কোটি টাকা খরচ করে দিল্লি সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে। কানপুর আইআইটির সাহায্য নেয় তারা, কিন্তু কৃত্রিম এই বৃষ্টি, কৃত্রিম এই মেঘ, সেই মেঘে বৃষ্টি নামানো যায়নি। দিল্লিবাসীর জন্য বরুণ দেব হয়ে উঠতে পারেনি বিজেপি সরকার। হতাশার মেঘে মুখ ভার রেখা গুপ্তার। প্রকৃতির কাছে প্রযুক্তি এক্ষেত্রে অন্ততপক্ষে হার মেনে গিয়েছে। এবার আমার প্রশ্নটা, চীন যদি পারে, দিল্লি কেন নয়? কেন কৃত্রিম বৃষ্টি বা কৃত্রিম মেঘে বৃষ্টি নামলো না? সেই বিষয়টা একটু বিস্তারিতভাবে জানার প্রয়োজনীয়তা রয়েছে। আসুন দেখি একটু বিস্তারিতভাবে। দূষণ মোকাবিলায় আইআইটি কানপুরের সঙ্গে হাত মেলায় দিল্লি সরকার। 3 দফায় মেঘ বপনের চেষ্টা হয়। প্রথমটি হয় 23 অক্টোবর, বাকি দুটি 28 অক্টোবর। এই জন্য কোটি টাকা খরচ করে রেখা গুপ্তার সরকার। এই শীতে 5 দফায় বাজেট ধরা হয় 3.21 কোটি টাকা। 3 দফায় 1.07 কোটি খরচও হয়েছে। প্রতি পরীক্ষায় খরচ পড়ছে প্রায় 35.67 লক্ষ টাকা। বর্গ কিলোমিটারের হিসেবে খরচ হয়েছে প্রায় 20,000 টাকা। নিটফল বড় গোল্লা। দিল্লির আকাশ থেকে ছিটে ফোটা কৃত্রিম বৃষ্টি নামেনি। কোটি টাকা তাহলে অপচয়, ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে। বাতাসের যে গুণগত মান পরিবর্তনের জন্য যখন এই প্রকল্পকে ব্যবহার করা হয়, সেখানে অনেকগুলো প্যারামিটার্স কিন্তু এটার সাথে জড়িত থাকে। যেমন কোনো জায়গায় যখন ক্লাউড সিডিং বা এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়, তখন কিন্তু সেই বাতাসেতে প্রচুর পরিমাণ কেমিক্যালস, যেটাকে আমরা বলি যে সিলভার আয়োডাইড বা পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম ক্লোরাইড, এগুলোকে ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে ক্লাউড ফর্মিং নিউক্লিয়াই হিসেবে কাজ করে। এবং সেটা শুধু নয়, তার সাথে সাথে সেই জায়গাকার যে বাতাসে কতটা আর্দ্রতা আছে, টেম্পারেচার কি আছে, সবকিছু কিন্তু এটার উপর ডিপেন্ড করে যে এটা কতটা সাকসেসফুল হবে। বুঝতেই পারলেন, চাইলে কৃত্রিম মেঘ করে বৃষ্টি নামানো সম্ভব নয়। অনেক প্যারামিটারের ওপর নির্ভর করে। দিল্লির ক্ষেত্রে ব্যর্থতার কারণ স্পষ্ট। মেঘে পর্যাপ্ত আর্দ্রতা ছিল না। মেঘ বপনের জন্য দরকার অন্তত 50 থেকে 60% আর্দ্রতা। কৃত্রিম মেঘ বপনের সময় দিল্লির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল মাত্র 10 থেকে 15%। পশ্চিমী ঝঞ্ঝাই বৃষ্টি আনে। প্রশ্নটা এখানেই, আর্দ্রতা কম জেনেও পরীক্ষার নামে টাকা অপচয় করা কেন হলো? একবার করলেই যে এটার একটা প্রভাব অনেকদিন পর্যন্ত স্থায়ী হবে তা নয়, কারণ রিপিটেডলি এই জিনিসটাকে আমাদেরকে করতে হয় মানে যে জায়গাটাই আমরা কন্ট্রোল করতে চাইছি, যদি বাতাসের গুণগত মানের জন্য ব্যবহার করা হয়। যেটা আমরা দেখেছি যে ক্লাউড সিডিং সাধারণত এর আগে ব্যবহার করা হয়েছে যে বিভিন্ন জায়গায় ড্রট কন্ট্রোলের জন্য, কারণ খরা সৃষ্টি হলে কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে সেখানে বৃষ্টিপাত সৃষ্টি করা যায়। এছাড়া কোনো বনাঞ্চল, খুব মানে বিশাল একটা বনাঞ্চল, সেখানে যদি আগুন লেগে যায়, সেই আগুনটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। বাতাসের গুণগত মানের জন্য এটা কতটা এফেক্টিভ হবে সেটা কিন্তু এখনো গবেষণা ভীষণভাবে দরকার এটার জন্য। এবারই প্রথমবার নয়। দিল্লিতে প্রথম মেঘ বপনের পরীক্ষা হয়েছিল 1957 সালে, দ্বিতীয়টি হয়েছিল 1972 সালে। দুটি ক্ষেত্রেই লক্ষ্য ছিল খরা মোকাবিলা, দূষণ নিয়ন্ত্রণ নয়। দূষণ কমানোর উদ্দেশ্যে মেঘ বপনের পরীক্ষা এই প্রথম। অন্ধ্রপ্রদেশেও 2004 থেকে 2009 সালের মধ্যে খরার সময় মেঘ বপন প্রকল্প চালানো হয়েছিল। তেমন সাফল্য আসেনি। ওই 6 বছরে অন্ধ্র সরকার খরচ করেছিল প্রায় 119 কোটি টাকা। বুঝতেই পারছেন, খরচ সাপেক্ষ। দিল্লির আয়তন যদি 1500 বর্গ কিলোমিটার ধরা হয়, তাহলে প্রতিবার মেঘ বপনে খরচ দাঁড়াচ্ছে অন্তত 15 কোটি টাকা। তারপরেও যদিও বা কৃত্রিম বৃষ্টি নামে দূষণ ধুয়ে যাবে, এটা কি জোর দিয়ে বলা যায়? সবকিছুর মতো এরও একটা সাইড এফেক্ট আছে।
এই ধরনের গবেষণার সাথে সাথে যে জায়গাটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলগুলোকেও কিন্তু প্রভাব সৃষ্টি করতে পারে, কারণ কোথাও বৃষ্টিপাত ঘটানো হচ্ছে কৃত্রিমভাবে, আর যেটা স্বাভাবিক যে বৃষ্টিপাতটা যেটা পার্শ্ববর্তী অঞ্চলে হতো সেটার মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আসবে, কারণ সেখানে উইন্ডের আমরা জানি যে ফ্লোয়ের পরিবর্তন আসে, সেখানে টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, কোথাও অতিবৃষ্টি দেখা দিতে পারে। সুতরাং এই ধরনের প্রকল্প কোথাও বাস্তবায়িত করবার আগে কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হবে। বুঝতেই পারছেন, কৃত্রিম বৃষ্টি ফাটকা ছাড়া কিছু নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। না হলে হিটলারের নাৎসি বাহিনীর মতোই আমরা পরবর্তী প্রজন্মের জন্য গ্যাস চেম্বার রেখে যাব। অ্যাপেলের যে লোগোটা, সেই লোগোটা একবার ভাবুন, একটা আপেল, তার থেকে একটা টুকরো সেখান থেকে কামড়ে কেউ একটা নিয়ে নিয়েছে, সেখানটা ফাঁকা জায়গা। আর এ রাজ্যের এই মুহূর্তে এসআইআর এর পরিস্থিতিটা ভাবুন। রাজ্যে সেখানে ভোটার, সেই ভোটার থেকে যারা ভুয়ো ভোটার, সেই ভুয়ো ভোটারদের রকমভাবে টুকরো আকারে বের করে নেওয়ার প্রসেস, দুটোকে মিলিয়ে সিচুয়েশনটা ভাবুন। কিন্তু মঙ্গলবার থেকে এই এসআইআর এর জন্য বাড়ি বাড়ি বিএলওরা যাচ্ছেন। এটা ইনিশিয়াল প্রসেস, প্রশিক্ষণের কাজ ইতিমধ্যে জোর কদমে শুরু হয়ে গিয়েছে। সমীক্ষার কাজ করতে যাওয়ার আগে জলপাইগুড়ির বিএলওরা তারা ভয়ে কাঁটা হয়ে আছেন। বৈধ নথি না থাকলে নিয়ম মেনে নাম তো বাদ দিতে হবে, কিন্তু নাম বাদ দেওয়ার পর তাদের কী হবে? ফলে একটা নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। ভাবলেই শিউরে উঠছেন বিএলওরা, নাম বাদ দেওয়া যাবে না বলে লাগাতার হুমকি হুঁশিয়ারিও চলছে। আর এই পরিস্থিতিতে তাদের রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে, অভিযোগ করেছেন তারা। নিজেদের নিরাপত্তা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন বিএলওরা। আমাদের তো ইচ্ছা নেই যে কারোর নামটা বাদ যাক, এবার তার যদি ডকুমেন্টস প্রোভাইড করতে না পারে, অটোমেটিক যদি কাটা পড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের একটা চাপ আসবে। অলরেডি আমাদের উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে যে কারোর নাম যেন কাটা না পড়ে। সেটা নানা রকম পলিটিক্যাল থেকে আক্রমণের শিকার হতে পারেন। এটা এখনো বলা যাচ্ছে না, এখন ভবিষ্যতে কি হবে।